১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর সোয়া ৫টা ধানমন্ডির ৩২ নম্বরের সিঁড়িতে তখনও রক্ত শুকায়নি। বাড়ির ভেতরে একটা ঘরে তখনও একজন ঘুমিয়েছিল, বয়স মাত্র ১০, নাম শেখ রাসেল। প্রশ্ন হলো, একটা ১০ বছরের বাচ্চা রাষ্ট্রের জন্য কি হুমকি হতে পারে? সে তো কোনো মন্ত্রী ছিল না, কোনো সেনা কর্মকর্তা ছিল না, রাজনীতির ধার কাছেও ছিল না। তাহলে কেন তাকে বাঁচতে দেওয়া হলো না? আর যদি বলা হয় এই হত্যাকাণ্ডের কারণ ছিল শুধু ব্যর্থ শাসন ব্যবস্থা, দুর্নীতি, একদলীয় শাসন, তাহলে প্রশ্ন থেকে যায় ব্যর্থ শাসনের প্রতিশোধ একটি শিশুর উপর কেন নিতে হলো? আর যদি সত্যিই শুধু কয়েকজন ক্ষুদ্র সেনা কর্মকর্তার কাজ হয়ে থাকে এটা, তাহলে কেন পাকিস্তান এত দ্রুত এই নতুন সরকারকে স্বীকৃতি দিল? কেন একে অনেকে বলেন ভারতকে শিক্ষা দেওয়ার একটা বার্তা? আজকের পর্বে আমরা শুধু কে মেরেছে সেটা বলবো না, আমরা খুঁজবো কেন একটা পুরো পরিবারকে নিশ্চিহ্ন করতে হলো, আর সামনে যাদের আমরা চিনি তাদের পেছনে আসলে কারা ছিল। গল্পটা ১৫ আগস্ট থেকে শুরু হয় না, শুরু হয় তার ৪ বছর আগে থেকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ দাঁড়িয়েছিল একটা ধ্বংসস্তূপের উপর। রাস্তাঘাট ভাঙা, অর্থনীতি বিধ্বস্ত, প্রশাসন তখনও নতুন করে গড়ে উঠছে। আর ১৯৭৪ সালে নেমে এলো আর একটা আঘাত, দুর্ভিক্ষ। হাজার হাজার মানুষ না খেয়ে মারা গেল। এর মধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হলো, যেটা পরে অনেক বড় ফল বয়ে আনবে। নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি গড়ে তোলা হলো একটা আলাদা বাহিনী, জাতীয় রক্ষী বাহিনী। এই বাহিনী সরাসরি রাষ্ট্রপতির অনুগত ছিল, আর এদের পেছনে বরাদ্দ বাড়াতে থাকলো। ঠিক যখন নিয়মিত সেনাবাহিনীর বাজেট কমতে কমতে জাতীয় বাজেটের মাত্র ১৩% নেমে এলো। এখন প্রশ্ন হলো, যে বাহিনী দেশ স্বাধীন করলো তাদেরই কেন কোণঠাসা মনে হতে শুরু হলো? গ্রামের একটা কথা আছে, যাকে বিশ্বাস করো তাকে আগে সন্দেহ করতে শেখাও নিজের শত্রুকে। সেনাবাহিনীর ভেতরে ঠিক এইরকমই একটা অবিশ্বাসের বীজ তখন থেকেই বপন হচ্ছিল। ১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল গঠন করা হলো। মাত্র ৪টি সরকারি সংবাদপত্র ছাড়া বাকি সব বন্ধ ঘোষণা করা হলো। রাজনৈতিক দলগুলো, সাংবাদিক মহল আর একাংশ সামরিক কর্মকর্তার মধ্যে একটা চাপা অসন্তোষ তৈরি হতে থাকলো। কিন্তু এই অসন্তোষ যেভাবে বিস্ফোরণে রূপ নিল, সেটার পেছনে শুধু অসন্তোষ যথেষ্ট ছিল না, এর পেছনে দরকার ছিল একটা পরিকল্পনা। আর সেই পরিকল্পনা শুরু হয়েছিল আরও আগে থেকেই। আর এখানে একটা তথ্য জানা দরকার, বঙ্গবন্ধু কি নিজে কখনো এই বিপদের আঁচ পাননি? একাধিক বিবরণ অনুযায়ী ভারতীয় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বঙ্গবন্ধুকে আগেভাগেই সতর্ক করা হয়েছিল যে তার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র চলছে। কিন্তু বঙ্গবন্ধু এই সতর্ক বার্তাকে গুরুত্ব দেননি। তার জবাব ছিল অনেকটা এরকম: বাংলাদেশের মানুষ তার নিজের সন্তানের মতন, আর নিজের সন্তানেরা কখনো তার ক্ষতি করবে না। তোমরা জানো তোমাদের আমি ভালোবাসি, আর আমিও জানি তোমরা আমাকে ভালোবাসো। তোমাদের যে আমার একটা অনুরোধ রইল, যেদিন তোমরা যদি সন্দেহ করো যে আমার ভালোবাসার মধ্যে কোনো কৃপণতা আছে, সেদিন আমি বলে দিও আমি তোমাকে বিদায় নিয়ে যাব। আমি সব ত্যাগ করতে পারি, তোমাদের ভালোবাসা আমি ত্যাগ করতে পারি না। এই বিশ্বাসটাই ছিল তার সবচেয়ে বড় মানবিক দিক, আর সম্ভবত সবচেয়ে বড় দুর্বলতাও। কারণ যে ষড়যন্ত্র নিয়ে তাকে সতর্ক করা হয়েছিল সেটা তখনও থেমেছিল না, বরং চুপচাপ এগিয়ে যাচ্ছিল। সাংবাদিক অ্যান্টনি মাসকারেনহাস বাংলাদেশের লেগেসি অব ব্লাড এই বইয়ে তিনি লিখেছেন, এই ষড়যন্ত্রের প্রথম আলোচনা হয়েছিল ১৯৭৫ সালের মার্চ মাসে, অভ্যুত্থানের প্রায় ৫ মাস আগে। মানে এটা কোনো হঠাৎ সিদ্ধান্ত ছিল না, এটা মাসের পর মাস ধরে সাজানো হচ্ছিল। এই বইসহ যেই বইগুলো থেকে রেফারেন্স নেওয়া হয়েছে তার সবগুলোই পেয়ে যাবেন ডেসক্রিপশানে, চাইলে পড়ে নিতে পারেন। এখন প্রশ্ন, সামনে যাদের নাম আমরা জানি, লেফটেন্যান্ট কর্নেল ফারুক রহমান, খন্দকার আব্দুর রশিদ, শরীফুল হক ডালিম, এরা কি নিজেরাই এই পুরো পরিকল্পনা করেছিলেন, নাকি এদের পেছনে আরো বড় কেউ ছিল? পরবর্তীতে ফারুক রহমান নিজেই সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন যে মুজিবকে সরানোর দরকার ছিল বলে তারা মনে করতেন। কিন্তু একটা সেনা বিদ্রোহ যদি সফল হতে হয়, তাহলে জুনিয়র অফিসারদের একা এগানো প্রায় অসম্ভব। তাদের দরকার হয় সিনিয়র নেতৃত্বের নীরব সমর্থন। আর এখানেই আসে একটা নাম, যিনি তখন সেনাবাহিনীর উপপ্রধান ছিলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান। আর সবচেয়ে বড় প্রশ্নটা এখনো বলিনি, জিয়াউর রহমান কি সত্যিই আগে থেকে জানতেন? মাসকারেনহাসের বইয়ে সংরক্ষিত মেজর রশিদের বক্তব্য অনুযায়ী
1975 সালে মার্চ ও জুন মাসে ষড়যন্ত্রকারীরা জিয়ার সাথে সরাসরি কথা বলেছিলেন। রশিদের ভাষ্যে জিয়া তখন তাদের বুঝিয়েছিলেন যে তিনি সিনিয়র অফিসার হিসেবে সরাসরি জড়াতে পারবেন না, কিন্তু জুনিয়ররা কিছু করতে চাইলে তাতে বাধা দেবেন না। কিন্তু আইন বলছে অন্য কথা। একজন সিনিয়র সামরিক কর্মকর্তা হিসেবে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রের খবর পেলে তা প্রতিরোধ করা তার আইনি দায়িত্ব ছিল। সেই দায়িত্ব তিনি পালন করেননি। 14 আগস্ট রাতে যখন কয়েকটা ট্যাঙ্ক আর সেনা ইউনিট ঢাকার রাস্তায় নামল, তখন পুরো শহর ঘুমিয়েছিল। কেউ জানতো না পরের দিন সকালের ইতিহাস কিভাবে বদলে যাবে। ভোর 5:15 প্রথমে গুলি চালানো হয় বাড়ির নিরাপত্তা রক্ষীদের। এরপর থেকে একে একে বাড়ির ভেতরে ঢুকে পড়ে সেনা সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, ছোট ছেলে শেখ জামাল, একে একে সবাই নিহত হন। আর তারপর আসে সেই ঘর যেখানে ঘুমিয়েছিল সেই ছোট্ট শিশু শেখ রাসেল। বহু বিবরণ অনুযায়ী শেষ মুহূর্তে ছোট্ট রাসেল একটু পানি চেয়েছিল আর বলেছিল, আমি হাসু আপার কাছে যেতে চাই, কিন্তু তাকে সেই সুযোগটুকু দেওয়া হয়নি। এই বিবরণ আছে আহমেদ ফিরোজের বই 15 আগস্ট মর্মন্তদ মৃত্যু চিন্তা থেকে। এখানে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, কেন একটা শিশুকেও রেহাই দেওয়া হলো না? বিশ্লেষকদের মতে এটা কোনো আকস্মিক সহিংসতার বিস্ফোরণ ছিল না, এটা ছিল একটা হিসেব করা সিদ্ধান্ত। ষড়যন্ত্রকারীরা জানতেন শুধু মুজিবকে সরালেই কাজ শেষ হবে না। যদি পরিবারের কোনো উত্তরসূরি বেঁচে যায়, তাহলে ভবিষ্যতে জনগণের সহানুভূতি নিয়ে সেই উত্তরসূরি আবার রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। তাই লক্ষ্য ছিল স্পষ্ট, শুধু একজন মানুষকে থামানো নয়, একটা রাজনৈতিক ধারাবাহিকতাকে চিরতরে বন্ধ করে দেওয়া। শেখ রাসেল রাজনীতির কেউ ছিলেন না ঠিকই, কিন্তু তিনি ছিলেন সেই ধারাবাহিকতার একটা জীবন্ত প্রতীক। আর সেই প্রতীককে মুছে ফেলতে চেয়েছিল ষড়যন্ত্রকারীরা। আমি ধরে নিলাম শেখ মুজিব খুব খারাপ লোক, খুব খারাপ লোক। শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলি, কারণ খারাপ লোক। তো তার পরিবারের 14 গোষ্ঠীকে মারার দরকার হলো কেন? এই যে আপনি ব্যক্তি শেখ মুজিবকে মারতেন, তাহলে আপনি একভাবে বুঝতাম, কিন্তু আপনি যখন তাকে নির্বংশ করতে চাচ্ছেন, সেখানে একটা সিগনেচার। আর আজকের এতদিন পরে আদালতে এসে যখন বলছে আপনি সেটার সাথে যুক্ত, তখন আমাকে 3 বার চিন্তা করতে হবে। কোন ব্যক্তি শেখ মুজিবকে মারেননি। শেখ মুজিব ওয়াজ দ্য ফিজিক্যাল এম্বডিমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স। আপনি স্বাধীনতার মূর্ত প্রতীককে হত্যা করেছেন। আপনার সাথে আমার কিন্তু আর হবে না। এই জায়গায় পরিষ্কার করা উচিত। আমি আজকে আপনার সাথে বসে আছি, ঘটে না। আমি কালকে তো আপনাকে রাস্তায় গুলি করবো তো। এই ওপেন মিটিং এ বলছি করবো তো। আপনার সাথে আমার রিলেশনটা কি জায়গায় দাঁড়িয়ে আছে। ইউ আর ডিনাউন্সিং মাই ইন্ডিপেন্ডেন্স। সেদিন ধানমন্ডি 32 নম্বর ও মিন্টু রোড মিলিয়ে প্রায় 24 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। মুজিব পরিবারের সদস্য, নিকট আত্মীয় আর তার সামরিক সচিব কর্নেল জামিল, যিনি রাষ্ট্রপতিকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন। এখন কেউ কেউ বলবেন এটা নিছক প্রতিহিংসা, ব্যক্তিগত ক্ষোভ, আবার অনেকে বলেন এটা ছিল সুপরিকল্পিত রাজনৈতিক নিধনযজ্ঞ। দুটো মতের মধ্যে মিল একটা জায়গায়, উদ্দেশ্য যাই হোক, ফলাফল ছিল একটাই, মুজিব পরিবারের রাজনৈতিক ধারা যেন আর কখনো ফিরে না আসতে পারে। আর এই হত্যাকাণ্ডের মাত্র 9 দিনের মাথায় 24 আগস্ট নতুন প্রেসিডেন্ট খোন্দকার মোস্তাক আহমেদ সেনাপ্রধান বদলে দিলেন। জিয়াউর রহমান হয়ে উঠলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, যিনি কয়েক মাস আগে শুধু নীরব থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে ইঙ্গিত পাওয়া যায়। তিনি হত্যাকাণ্ডের 9 দিনের মধ্যে দেশের সবচেয়ে ক্ষমতাশালী সামরিক পদে বসে গেলেন। এই কাকতালটা কি নিছক কাকতাল, নাকি এর পেছনে একটা হিসেব ছিল? মোস্তাক আর জিয়ার সম্পর্কটা বোঝা দরকার আরেকটু গভীরে গিয়ে। খোন্দকার মোস্তাক ছিলেন বাকশালের সদস্য ও বঙ্গবন্ধু সরকারের বাণিজ্য মন্ত্রী, যিনি বরাবরই দলের মূলধারার সাথে পুরোপুরি একমত ছিলেন না। অন্যদিকে জিয়াউর রহমান ছিলেন সেনাবাহিনীর পেশাদার কাঠামোর একজন সিনিয়র কর্মকর্তা। হত্যাকাণ্ডের পরপরই এই দুজনের স্বার্থ একই বিন্দুতে মিলে যায়। মোস্তাকের দরকার ছিল সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখা, আর জিয়ার দরকার ছিল সেনাবাহিনীর শীর্ষপদ। মোস্তাক জিয়াকে সেনাপ্রধান বানিয়ে সেই সমর্থন নিশ্চিত করলেন, আর বিনিময়ে জিয়া পেলেন প্রাতিষ্ঠানিক ক্ষমতার চূড়ান্ত আসন। এই লেনদেনটাকেই অনেক বিশ্লেষক বলেন মোস্তাক জিয়া জোট, মানে একে অপরকে ব্যবহার করে দুইজনেই নিজ নিজ অবস্থান পাকাপোক্ত করার একটা অলিখিত সমঝোতা।
তবে এই সমঝোতা বেশি দিন টেকেনি। মাত্র নভেম্বর মাসেই খালেদ মোশাররফকে পাল্টা অভ্যুত্থান এবং তার কিছুদিন পরে সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে মোস্তাক ক্ষমতা হারান। আর জিয়াউর রহমান একই ক্ষমতার কেন্দ্র থেকে যান। অর্থাৎ শেষ পর্যন্ত এই জোট থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছিলেন একজনই। হত্যাকাণ্ডের ঠিক 6 সপ্তাহ পর 26 সেপ্টেম্বর 1975 মোস্তাক সরকার একটি অধ্যাদেশ জারি করল, ইন্ডিপেন্ডেন্টি অধ্যাদেশ। এই একটা কাগজ ঘাতকদের বিচার থেকে চিরতরে রক্ষা করার ব্যবস্থা করল। গ্রামের ভাষায় বলা যায়, দোষী যখন নিজেই বিচারক নিয়োগ করে তখন রায় আগেই লেখা থাকে। এই আইনটাই ছিল ঠিক তাই। 1980 সালে জিয়াউর রহমান এই অধ্যাদেশকে সংসদে আইনে পরিণত করলেন এবং সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানেই ঢুকিয়ে দিলেন। ফলে দীর্ঘ 21 বছর দেশের কোনো আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার আইনি সুযোগ ছিল না। আর যারা এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন তাদের অনেকেই বিচারের বদলে দেওয়া হলো পুরস্কার। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসে কূটনৈতিক পদ। ঘাতকরা যখন বিদেশে রাষ্ট্রীয় মর্যাদায় ঘুরে বেড়াচ্ছেন তখন দেশের ভেতরেই একটা পরিবার ন্যায় বিচারের অপেক্ষায় বছরের পর বছর কাটাচ্ছে। একই সময়ে বদলে গেল আর একটা জিনিস। 1972 সালের সংবিধানে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল। ঠিক এই কারণে যে 1971 সালে এই ধরনের কিছু দল পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতা সংহত করার সময় এই নিষেধাজ্ঞা তুলে দিলেন। ফলে জামায়াতে ইসলামী সহ যে রাজনৈতিক শক্তিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা আবার রাজনীতিতে ফিরে আসার পথ পেল। এমনকি মুক্তিযুদ্ধের তীব্র বিরোধিতাকারী শাহ আজিজুর রহমানকে পর্যন্ত প্রধানমন্ত্রী পদে বসানো হলো। এটা কাকতালীয় কোনো সিদ্ধান্ত ছিল না, এটা ছিল একটা নতুন রাজনৈতিক জোট তৈরির কৌশল, যেখানে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ ভিত্তিক রাজনীতির বিপরীতে একটা নতুন শক্তি দাঁড় করানো হচ্ছিল। ধরুন, গ্রামের একটা পরিবারের কর্তা হঠাৎ খুন হয়ে গেলেন, আর খুনিরাই পরে সেই বাড়ির চাবি নিয়ে নিল, উঠানের নিয়ম বদলে দিল, আর প্রতিবেশীদের বলে দিল এই বাড়ির পুরনো নিয়ম নিয়ে কথা বলা যাবে না। জাতীয় পর্যায়ে ঠিক এটাই ঘটেছিল 1975 থেকে পরবর্তী বছরগুলোতে। এখন আসি সবচেয়ে বিতর্কিত প্রশ্নে, এই হত্যাকাণ্ডে কি বিদেশি শক্তির হাত ছিল? 15 আগস্ট তারিখটা ভারতের স্বাধীনতা দিবস, আর পাকিস্তান এই নতুন সরকারকে সাথে সাথে স্বীকৃতি দিয়ে দেয়, সাথে পাঠায় চাল আর বস্ত্রের উপহার। এই তথ্যের ভিত্তিতে অনেক গবেষক মনে করেন তারিখটা প্রতীকীভাবে বেছে নেওয়া হয়েছিল ভারতকে একটা বার্তা দিতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে। অনুসন্ধানী সাংবাদিক লরেন্স লিপশুলস দ্য বাংলাদেশ দ্য আনফিনিশড রিভলিউশন এই বইয়ে দীর্ঘ গবেষণার ভিত্তিতে দাবি করেছেন ঢাকার মার্কিন দূতাবাসের একটা অংশ ষড়যন্ত্রকারীদের সাথে যোগাযোগ রাখত। তবে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত এই ধরনের ষড়যন্ত্রের বিরোধী ছিলেন বলে তথ্য পাওয়া যায়। অর্থাৎ মার্কিন প্রশাসনের ভেতরেই একমত ছিল না। তাহলে কি দাঁড়ালো পুরো ঘটনায়? একটা পরিকল্পিত সামরিক ষড়যন্ত্রের রাষ্ট্রপতি তার পুরো পরিবার নিহত হয়েছিল। বৈদেশিক ষড়যন্ত্র, ক্ষমতার লোভ, সেনাবাহিনীর ভেতরের অসন্তোষ আর ক্ষমতা দখলের রাজনৈতিক উচ্চবিলাস একসাথে মিশেছিল। মাসের পর মাস পরিকল্পনা, সিনিয়র নেতৃত্বের নীরব সমর্থন আর একটা ভোরের আকস্মিক আক্রমণ। সামনে ছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা, রাজনৈতিক মুখ ছিলেন খন্দকার মোস্তাক, আর পেছন থেকে সুবিধা নিয়েছিলেন জিয়াউর রহমান। এটা আমাদের শেখায়, একটা রাষ্ট্র যখন বিচারহীনতাকে আইনে পরিণত করে তখন সেই রাষ্ট্র ভবিষ্যতের কাছে একটা বিপজ্জনক নজির রেখে যায়। শেখ রাসেলের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লড়াইয়ে সবচেয়ে নিরাপদ মানুষটাও নিরাপদ থাকে না যদি সে ভবিষ্যতের হুমকি হয়ে ওঠার সম্ভাবনা রাখে। ইতিহাসবিদরা প্রায়ই বলেন একটা জাতির প্রকৃত পরিচয় বোঝা যায় সে কিভাবে তার সবচেয়ে দুর্বল সদস্যদের রক্ষা করে তা দিয়ে। 1975 সালের 15 আগস্ট বাংলাদেশ সেই পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। আর প্রশ্নটা এখনো থেকে যায়, 15 আগস্টের পর সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল পাকিস্তানের সাথে। ঠিক তেমনি 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পরও অনেকে একই রকম একটা প্যাটার্ন লক্ষ্য করেছেন। পাকিস্তানের সাথে সম্পর্ক আবার দ্রুত ঘনিষ্ঠ হয়ে উঠতে দেখা গেছে। এবং যেভাবে 1975 পরবর্তী সময়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো রাজনীতিতে অবাধ সুযোগ পেয়েছিল, অনেকেই মনে করেন সেই একই প্যাটার্নে একটা পুনরাবৃত্তি এখনও ঘটছে। এই মিলটা কি নিছক কাকতাল নাকি একটা প্যাটার্ন? এই প্রশ্নের উত্তর ইতিহাস একদিন দেবে। আপাতত প্রশ্নটা আপনার জন্য রেখে গেলাম। আপনি যদি জানতে চান 1972 থেকে 1975 ঠিক কারা শেখ মুজিবুর রহমানের সবচেয়ে কাছের মানুষ হয়েই তার সাথে বেইমানি করেছিলেন, আর শেখ মুজিবুর রহমানের আসল লড়াইটা কোথায় ছিল, সেই পুরো গল্পটা জানতে চাইলে এই ভিডিওটা দেখতে পারেন।
আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।